দেখো, আমরা আজকে হ্যালোএলকেনের পরের অংশ একটু আলোচনা করি। গতদিন আমরা SN1 SN2 বিক্রিয়া সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমাদের স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে একটু আলোচনা আছে। যদিও বিষয়টা নতুন নয়, স্টিরিওকেমিস্ট্রি তোমরা সবাই জানো, ক্লাস 11-এ পড়েছো একবার। সেই স্টিরিওকেমিস্ট্রির কিছুটা আমরা আর একবার আলোচনা করি। তা দেখো, তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড কাকে বলে তোমরা অনেকেই জানো। যে আমরা যদি একটা আলোর উৎস নিই, ধরো এখানে একটা সোডিয়াম ভেপার ল্যাম্পের টর্চ নিলাম, সোডিয়াম ভেপার ল্যাম্প। এখান থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হলুদ আলো নির্গত হয়, কিন্তু সেই হলুদ আলো যেটা নির্গত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটাই, কিন্তু এর যে কম্পনের ডাইরেকশন সেটা কিন্তু ভিন্ন ভিন্ন দিকে হয়। অর্থাৎ কি, আমাদের তিনটে অক্ষ আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। অর্থাৎ কিছু আলোক তরঙ্গ এক্স অক্ষ বরাবর কাঁপতে কাঁপতে যাবে, কিছু ওয়াই অক্ষ বরাবর কাঁপতে কাঁপতে যাবে, কিছু জেড অক্ষ বরাবর কাঁপতে কাঁপতে যাবে। তো এরকম আলোক রশ্মিকে আমরা এক বিশেষ ধরনের প্রিজমের মধ্যে ফেলি, যেটাকে বলা হচ্ছে নিকল প্রিজম। নিকল প্রিজম এটা তৈরি হয় ক্যালসাইট দ্বারা। ক্যালসাইট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের রূপভেদ, এটাকে আমরা বলছি ক্যালসাইট। তা দেখো, এই নিকল প্রিজমের উপরে যখন এই আলোক রশ্মিটা এসে পড়ছে, তখন কি দেখা যাচ্ছে, এখান থেকে কেবলমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যেরই শুধু নয়, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর আলোক রশ্মি নির্গত হচ্ছে। অর্থাৎ পড়লো এরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর বিভিন্ন কম্পোনেন্ট, কিন্তু নির্গত হওয়ার সময় শুধুমাত্র একটা অক্ষ বরাবরই আলোক রশ্মি নির্গত হচ্ছে। অর্থাৎ শুধু এক্স হতে পারে, বা শুধু ওয়াই হতে পারে, বা শুধু জেড হতে পারে। তা এই ধরনের আলোক রশ্মিকে বলা হচ্ছে সমতল সমবর্তী আলোক রশ্মি, ইংরেজিতে বলে প্লেন পোলারাইজড লাইট। এবার এই প্লেন পোলারাইজড লাইটটাকে পাঠানো হচ্ছে একটা স্যাম্পল টিউবের মধ্যে দিয়ে। স্যাম্পল টিউব অর্থাৎ যেখানে আমরা একটা যৌগকে রেখেছি। যদি দেখা যায় এই আলোক রশ্মিটা কোন রকম গতিপথের পরিবর্তন না করে সোজা বেরিয়ে চলে যায়, তখন এই স্যাম্পল টিউবের ভিতরে যে পদার্থটা থাকবে সেই পদার্থটাকে বলবো আলোক নিষ্ক্রিয় যৌগ। কি বললাম বুঝতে পারলে? আর যদি দেখি যে এই সমতল সমবর্তী আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্ত হচ্ছে ডান দিকে বা বাম দিকে, তখন সেই সমস্ত যৌগকে বলা হবে আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে তোমার যদি আলোক রশ্মি সোজা বেরিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আর যদি বাম দিকে বা ডান দিকে বেঁকে যায়, তাহলে সেগুলোকে বলবো আমরা আলোক সক্রিয়। বুঝতে পারলে? তাহলে আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড বলতে বোঝাচ্ছে যে সমস্ত যৌগ এই সমতল সমবর্তী আলোক রশ্মির গতিপথের পরিবর্তন ঘটাতে পারে, তাদেরকে বলা হয় আলোক সক্রিয় যৌগ। আর যে সমস্ত যৌগ এই সমতল সমবর্তী আলোক রশ্মির গতিপথের কোনো পরিবর্তন ঘটায় না, তাদেরকে আমরা বলছি আলোক নিষ্ক্রিয় যৌগ। এখন এই আলোক সক্রিয় যৌগ যেটা, সেটাকে আমরা আবার দুভাগে ভাগ করি। এক হচ্ছে ডেক্সট্রো
ডেক্সট্রো রোটেটরি বা দক্ষিণাবর্তী বা সংক্ষেপে ছোট হাতে ডি দিয়ে লেখা হয়। অর্থাৎ এই যে স্যাম্পল টিউবের ভিতর দিয়ে যখন আলোক রশ্মিটা বেরোচ্ছে সোজা পথে গেলে তো আলোক নিষ্ক্রিয়, কিন্তু যদি ডান দিকে যাই, ধরো এটা আমার ডান দিক ধরলাম, তাহলে আলোক রশ্মিটা ডান দিকে বেঁকে গেল। তাহলে যদি ডান দিকে বেরিয়ে যায় আলোক রশ্মিটা, তখন সেই সাবস্টেন্সটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি বা দক্ষিণাবর্তী। তাহলে কথাটা কি হচ্ছে? সমতল সমবর্তী আলোক রশ্মি ডান দিকে বিক্ষিপ্ত হলে তাকে দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো রোটেটরি বা সংক্ষেপে ডি বলা হচ্ছে। আর 2 হচ্ছে লেভো রোটেটরি। লেভো রোটেটরি বা এটাকে বলা হচ্ছে বামাবর্তী বা সংক্ষেপে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কখন বলবো? যদি এই সমতল সমবর্তী আলোক রশ্মিটা সোজা না বেরিয়ে বাম দিকে অ্যাঙ্গেল তৈরি করে, তখন সেই পদার্থগুলোকে আমরা বলবো লেভো রোটেটরি বা বামাবর্তী। তাহলে সমতল সমবর্তী আলোক রশ্মি বাম দিকে বিক্ষিপ্ত হলে তাকে বামাবর্তী আলোক রশ্মি বামাবর্তী আলোক রশ্মি। তাহলে দক্ষিণাবর্তী মানে ডান দিকে বেঁকে যাবে, আর বামাবর্তী মানে আলোক রশ্মি বাম দিকে বেঁকে যাবে। এবার দেখো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে স্টিরিও কেন্দ্র। স্টিরিও কেন্দ্র তোমরা জানো আমরা এখানে যে আলোচনা করছি সবই কার্বন কম্পাউন্ড নিয়ে আলোচনা, তার জন্য আমরা কার্বন কম্পাউন্ডের সাপেক্ষে বলছি। তোমরা জানো যে কার্বন পরমাণুর 4টে যোজ্যতা আছে এবং এই 4টে যোজ্যতা ত্রিমাত্রিক তলে অবস্থান করে, তোমার চারদিকে অবস্থান করে। অর্থাৎ তুমি যদি একটা কার্বনকে এভাবে রাখো, তাহলে এর 4টে যোজ্যতাকে আমরা এইরকম ভাবে ত্রিমাত্রিক ভাবে প্রকাশ করি। তোমরা ক্লাস 11-এ শিখেছো, এগুলো বারবার বলা হয়েছে, নতুনত্ব কিছু নাই, যে 4টে যোজ্যতা চারদিকে অবস্থান করছে। দুখানা সমতলে, একখানা ওপরের দিকে, একখানা আছে নিচের দিকে। যেমন ধরো তোমাদের আগেও দেখিয়েছি, আরেকবার বলে দিই। এই ধরো মাঝেরটাকে আমি কার্বন ভাবলাম, আর এই কার্বনের চারিধারে 4টে যোজ্যতা অবস্থান করছে। তা দেখো আমরা যদি এরকম ভাবে ভাবি, এইভাবে আছে, তাহলে এই নীল কালারের বলটা, হোয়াইট কালারের বলটা দেখো আমি যে প্লেনে আছি সেই প্লেন বরাবর আছে।
এই প্লেন বরাবর থাকলে সেগুলোকে আমরা সাধারণ দাগ দিয়ে লিখি। আর এই প্লেনের ওপরে দেখো তোমার দিক থেকে গ্রিনটা কি ওপরের দিকে আছে, ওপরের দিকে থাকাটাকে আমরা এরকম ডার্ক করে দিই। আর এই প্লেনের এইভাবে যদি তল কল্পনা করি তাহলে এই প্লেনের পেছনের দিকে দেখো এই বাদামি কালারের বলটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, ব্যাক সাইডে আছে, তার জন্য এইভাবে ডটেড লাইন দিয়ে লেখা হচ্ছে। তাহলে ধরে নাও এখানে আমার ব্লুটা আছে, এখানে হোয়াইটটা আছে, এখানে গ্রিনটা আছে, আর এইখানে ব্রাউনটা আছে। তাহলে এরকম ভাবে যদি চারটে যোজ্যতা কার্বনের ত্রিমাত্রিক তলে বিন্যস্ত থাকে, তা এই যে আমি কার্বনটা দেখাচ্ছি যেখানে চারটে যোজ্যতায় দেখো চারটে ভিন্ন গ্রুপ বা পরমাণু দ্বারা নির্দেশিত হচ্ছে এই ছবিতে, এই মডেলে। তাহলে এইখানে যে কার্বন, এই কার্বনটাকে বলবো স্টিরিও সেন্টার বা স্টিরিও কেন্দ্র। কিন্তু যদি আমি এরকম করে দিই, ধরো এইখানে আমি একটা এই গ্রিন বসিয়ে দিলাম, তাহলে চারটে যোজ্যতা তো আছে, কিন্তু চারটে যোজ্যতায় চারটে ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত নাই, দুটো এক হয়ে গেছে। দুটো যদি মিনিমাম এক হয়ে যায় তাহলে সেটাকে আমরা আর স্টিরিও কেন্দ্র বলবো না। তাহলে এখানে কার্বন লিখলাম, এখানে ধরো ব্লু লিখলাম, এখানে হোয়াইট লিখলাম, এখানে গ্রিন লিখলাম, এখানেও গ্রিন লিখলাম। তাহলে এই কার্বনটাকে আমরা বলবো স্টিরিও কেন্দ্র, কিন্তু এই কার্বনটাকে আমরা স্টিরিও কেন্দ্র বলতে পারছি না, স্টিরিও কেন্দ্র বলা যাবে। তাহলে স্টিরিও কেন্দ্র বলতে আমরা কি বুঝছি, যে কার্বনের যে চারটে যোজ্যতা যেটা ত্রিমাত্রিক তলে বিন্যস্ত থাকছে, সেই চারটে যোজ্যতা যদি চারটে ভিন্ন পরমাণু বা ভিন্ন গ্রুপ দ্বারা পরিপৃক্ত হয় তখন সেই কার্বনকে আমরা বলি স্টিরিও সেন্টার, সেই কার্বন পরমাণুকে বলবো স্টিরিও কেন্দ্র। তাহলে কি বলছি, কার্বনের চারটি যোজ্যতা যেগুলি ত্রিমাত্রিক তলে বিন্যস্ত থাকে সেগুলি চারটি পৃথক গ্রুপ বা পরমাণু দ্বারা পরিপৃক্ত হলে সেই কার্বন পরমাণুকে স্টিরিও কেন্দ্র বলা হয়। যেমন ধরো আমি একটা কম্পাউন্ড লিখছি CH3 H OH COOH। তাহলে এই কার্বনটা আমরা বলবো স্টিরিও কেন্দ্র। এবং আরেকটা বিশেষ শর্ত হচ্ছে এই কার্বন পরমাণুটা অবশ্যই sp3 সংকরায়িত হতে হবে। sp3 সংকরায়ন জানো, যে কার্বনের যদি কোনো রকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, শুধুমাত্র এক বন্ধন থাকে, তখন সেই কার্বনকে আমরা বলি স্টিরিও কেন্দ্র। যেমন এটা একটা ল্যাকটিক অ্যাসিডের মলিকিউল। কিন্তু আমি যদি একটা গ্রুপ আলাদা করে যদি দুটো গ্রুপ একই রেখে দিই তাহলে সেখানে স্টিরিও কেন্দ্র থাকবে না। যেমন ধরো তুমি এরকম একটা কম্পাউন্ড নিলে, সবাই জানো এর নাম মিথেন, তাহলে এখানে স্টিরিও কেন্দ্র নাই, চারটেই একই। বা ধরো তুমি এরকম নিলে এটা কি ইথেন, তাহলে এখানে স্টিরিও কেন্দ্র নেই, তিনটেই একই। বা ধরো
এটার নাম হচ্ছে বিউটেন, তাহলে এটাও কিন্তু স্টিরিও কার্বন নয়। তাহলে স্টিরিও কেন্দ্র হতে গেলে 4টে পৃথক গ্রুপ বা পরমাণু যদি যুক্ত থাকে তবেই সেগুলোকে আমরা স্টিরিও কেন্দ্র বলবো, অন্যথায় স্টিরিও কেন্দ্র বলা যাবে না। যদি মিনিমাম দুখানা গ্রুপ এক হয়ে যায় তাহলেই সেখানে স্টিরিও কেন্দ্র থাকবে না, এবং যে কার্বনটা থাকছে সেই কার্বনটা অবশ্যই sp3 সংকরায়িত কার্বন হতে হবে। নেক্সট দেখো, তোমাদের ক্লাস 11-এ পড়া 3টে উপাদান আছে। তোমরা জানো যে স্টিরিওকেমিস্ট্রির 3টে খুব গুরুত্বপূর্ণ উপাদান, যে একটা অণু প্রতিসম না অপ্রতিসম, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক, সেটাকে নির্ণয় করার জন্য আমাদের 3টে উপাদানের প্রয়োজন হয়। একটা হচ্ছে প্রতিসাম্য তল, একটা হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র, আর একটা হচ্ছে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ। তাহলে প্রতিসাম্যের উপাদান, তাহলে এক কি বলছি, প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল বলতে বোঝায় অণুর মধ্যে দিয়ে এমন একটা কাল্পনিক তল যা অণুকে দুটি সমান ভাগে ভাগ করে, তাকে আমরা বলবো প্রতিসাম্য তল। তাহলে অণুর মধ্যে উপস্থিত এমন একটি কাল্পনিক তল যা অণুকে দুটি সমান ভাগে ভাগ করে, তাকে প্রতিসাম্য তল বলা হয়। যেমন ধরো আমি একটা সিম্পল মলিকিউল লিখছি জল, তা জলের ক্ষেত্রে যদি গঠন দেখো তাহলে দেখবে কি মাঝখানে অক্সিজেন, দুখানা হাইড্রোজেন, তাহলে এই অণুটার মধ্যে দিয়ে আমি একটা তল পাচ্ছি, এভাবে একটা তল কল্পনা করতে পারছি। তাহলে এই তলটা অণুটাকে কি হলো, দুটো সমানে ভাগ করে দিল, এধারও হাইড্রোজেন এধারও হাইড্রোজেন, দেখতে পাচ্ছ। তাহলে এই জলের অণুটার ক্ষেত্রে বলবো কি প্রতিসাম্য তল উপস্থিত আছে। এই প্রতিসাম্য তলকে চিহ্নে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা হচ্ছে সিগমা প্লেন, সিগমা তল। বা ধরো তুমি মিথেন নিলে, মিথেনের ক্ষেত্রে এভাবে লিখলাম, দেখো এই হচ্ছে ধরো মিথেন মলিকিউল, মাঝে একটা কার্বন, 4টে হাইড্রোজেন। এখন আমি যদি এইভাবে একটা তল কল্পনা করি, এই দুটো হাইড্রোজেন বরাবর একটা তল কল্পনা করছি, তাহলে দেখো এই তলটা মলিকিউলকে কিন্তু দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এধারও হাইড্রোজেন এধারও হাইড্রোজেন, এধারও হাইড্রোজেন এধারও হাইড্রোজেন। তাহলে এইটা তো তলের মধ্যেই পড়ে গেল, আর এধারে দুখানা হাইড্রোজেন চলে আসছে, তার মানে বলবো কি অণুটার মধ্যে প্রতিসাম্য তল উপস্থিত আছে। তাহলে আমরা এই বরাবর একখানা তল কল্পনা করতে পারি, যে তলটা মলিকিউলকে দুটো সমানভাবে ভাগ করছে, তার জন্য এটাকে বলছি আমরা সিগমা প্লেন। তাহলে প্রতিসাম্য তল আছে। বা ধরো তুমি নিলে ক্লোরোফর্ম, তাহলে দেখো
এই করে দিলে, এই ধরনের একটা হাইড্রোজেন, বাকি 3টে ক্লোরিন। এখন আমি যদি এইভাবে একটা তল কল্পনা করি, এই তলের মধ্যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে নিলাম, তাহলে দেখো এই তলটা মলিকিউলকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, এধারে একটা ক্লোরিন এধারে একটা ক্লোরিন। তাহলে এই বরাবর আমি একটা তল কল্পনা করে নিলাম, যে তলটার মধ্যে হাইড্রোজেন আর ক্লোরিনটা পড়ে গেল, তাহলে কিন্তু দুটো ক্লোরিন এই ধারে অবস্থান করছে, মলিকিউলটা এক্ষেত্রেও দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা বলবো কি এই অণুটার ক্ষেত্রেও সিগমা প্লেন উপস্থিত আছে। কিন্তু লক্ষ্য করো, আমি যদি দেখি এরকম একটা অণু, ল্যাকটিক অ্যাসিড, যেটা আগে এঁকেছিলাম, এই অণুটা, তো ভেবে দেখো এই অণুটা দিয়ে তুমি যেভাবেই তল কল্পনা করো, যে দিক থেকেই ভাবো, কখনোই অণুটাকে দুটো সমান ভাগে ভাগ করতে পারছো না। কারণ এইটাকে তুমি তলের মধ্যে ফেলে দিলে, তাহলে এধারে ওইচ এধারে COOH, তাহলে ভাগ হলো না। তুমি যেভাবেই ঘুরে ফিরে যাই করো না কেন, যদি 4টে এরকম আলাদা আলাদা গ্রুপ থাকে এবং একটা যদি স্টিরিও কেন্দ্র থাকে, তাহলে সেই অণুতে কখনোই প্রতিসাম্য তল উপস্থিত থাকবে না। তাহলে এই অণুটার ক্ষেত্রে বলবো কি সিগমা প্লেন, সিগমা তল অণু উপস্থিত, সিগমা তল অণু উপস্থিত। তাহলে নিয়মটা কি, যদি একটা কাইরাল কার্বন থাকে বা একটা স্টিরিও কেন্দ্র থাকে, তাহলে সেই অণুতে কিন্তু কোনো প্রতিসাম্য তল থাকে না। একাধিক স্টিরিও কেন্দ্র থাকলে তখন আবার প্রতিসাম্য তল থাকতেও পারে, তার আমরা উদাহরণ পরে আসছি। তাহলে প্রতিসাম্য তল বলতে বুঝলাম যে একটা কাল্পনিক তল যা অণুটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে। নেক্সট দেখো, প্রতিসাম্য কেন্দ্র, বা এটাকে সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করা হয়, প্রতিসাম্য কেন্দ্র। এখানে বলা হচ্ছে অণুর মধ্যে একটি কাল্পনিক বিন্দু, যে বিন্দু থেকে সমান দূরত্ব বিপরীত দিকে গেলে একই গ্রুপ বা পরমাণু উপস্থিত থাকে, সেই বিন্দুকেই প্রতিসাম্য কেন্দ্র বলা হচ্ছে। তাহলে এমন একটা কাল্পনিক বিন্দু তোমাকে নিতে হবে, যে বিন্দু থেকে বিপরীত দিকে সমান দূরত্ব গেলে একই গ্রুপ বা একই পরমাণু উপস্থিত থাকবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ করি। এরকম একটা অণু লিখলাম, এই অণুটায় দেখো কি হচ্ছে, এই হাইড্রোজেন CH3 COOH আর OH এগুলো তলের উপরের দিকে আছে, আর এই COOH, এই OH, এই H আর এই CH3 এগুলো তলটা নিচের দিকে আছে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই 4টে গ্রুপ বা পরমাণু এগুলো প্লেনের উপরে আছে, আর এই 4টে গ্রুপ বা পরমাণু প্লেনের নিচে আছে। তা এখন অণুর মধ্যে তুমি একটা বিন্দু কল্পনা করবে। তা দেখো, এই বিন্দু থেকে আমি যতখানি দূরত্ব উপরে আসলাম হাইড্রোজেন পেলাম, আবার ঠিক যতটা দূরত্ব নিচে গেলাম
একই হাইড্রোজেন পরমাণুই পাওয়া যাচ্ছে। আবার দেখো এই বিন্দু থেকে আমি যতটা দূরত্ব ওপরে গেলাম COOH পেলাম, ঠিক ততটা দূরত্ব এধারে আসলে কি পাচ্ছি COOH। যতটা দূরত্ব ওপরে গেলে CH3, ঠিক ততটা দূরত্ব নিচে গেলে CH3। যতটা দূরত্ব ওপরে আসলে OH, ঠিক ততটা দূরত্ব নিচে গেলে OH। তাহলে এই যে পয়েন্টটা, এই বিন্দুটাকেই আমরা বলছি আই বা প্রতিসাম্য কেন্দ্র। তাহলে কোনো অণুর মধ্যে যদি এরকম উপস্থিত থাকে যে একটা বিন্দু আমি কল্পনা করলাম, সেই বিন্দু থেকে বিপরীত দিকে সমান দূরত্ব গেলে একই গ্রুপ বা পরমাণু পাওয়া যাচ্ছে, তখন সেই বিন্দুটাকেই আমরা বলছি প্রতিসাম্য কেন্দ্র বা আই সিমেট্রি, বা বলা হয় সেন্টার অফ সিমেট্রি, ইংরেজিতে বলে সেন্টার অফ সিমেট্রি। আর 3 নম্বর উপাদান আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ। পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাই এখানে আমরা কি বলবো, অনুমধ্যস্থ একটি কাল্পনিক অক্ষ যে অক্ষ বরাবর অণুটিকে ঘূর্ণনের পর তার দর্পণ প্রতিবিম্ব পূর্বোক্ত অণুর অনুরূপ হবে, তখন সেই অক্ষকে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বলা হয়। উদাহরণ দেখো, আগের অণুটাই লিখছি। HCOOH, COOH, CH3OH, OH, CH3। এবার এই অণুটার মধ্যে দিয়ে তুমি একটা অ্যাক্সিস কল্পনা করবে, এরকম একটা অক্ষ কল্পনা করবে। এবার এই অক্ষটাও দিয়ে অণুটাকে ঘোরালে, অক্ষ বরাবর অণুটাকে ঘোরালে, ধরে নাও 180 ডিগ্রি রোটেশন তুমি দিলে, 180 ডিগ্রি ঘোরালে। তাহলে 180 ডিগ্রি ঘোরালে কি হবে, দেখো আমি কার্বনগুলোকে নাম্বারিং করলাম 1 2 3 4। তাহলে এই 1 চলে যাবে 3 এর জায়গায়, 3 চলে আসবে 1 এর জায়গায়, 2 চলে যাবে 4 এর জায়গায়, 4 চলে যাবে 2 এর জায়গায়, অল্টারনেট হয়ে যাবে 180 ডিগ্রি যেহেতু ঘুরছে। তাহলে আমরা কি পাবো, দেখো 1 নম্বর কার্বন এখানে, 3 নম্বর কার্বন এখানে যাবে, 2 নম্বর এখানে, 4 নম্বর এখানে যাবে। তাহলে 1 তার H টা উপরে আছে, COOH টা নিচে চলে গেল। 3 এর COOH টা উপরের দিকে আছে, H টা নিচে চলে আসলো। 2 এর CH3 টা উপরে আছে, OH টা নিচে চলে গেল। আর 4 এর OH টা উপরে আছে, CH3 টা নিচে আছে। তাহলে আমি একটা 180 ডিগ্রি রোটেশন এখানে দিলাম। আরেকবার কি করছি, অপরিবর্তিত অবস্থায় রেখে দিচ্ছি।
অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম। তাহলে অপরিবর্তিত অবস্থায় রাখা মানে কি, অণুটা যেমন আছে সেরকমই থাকবে। তাহলে 1 নম্বর কার্বন এখানেই থাকলো, 2 নম্বর এখানেই থাকলো, 3 নম্বর এখানেই থাকলো, 4 নম্বর এখানেই থাকলো। তাহলে H COOH CH3 এখানে OH COOH এখানে H OH আর এই নিচে CH3। তাহলে দেখো একবার 180 ডিগ্রি ঘুরে এটা পেয়েছি আর অপরিবর্তিত অবস্থায় অর্থাৎ যা ছিল তাই রেখেছি। এবার দেখো এই যে অণু দুটো অর্থাৎ ঘোরানোর পরের অণু আর ওই অনুটাই একটা মিরর ইমেজ রিলেশন আসছে। দেখো মিরর কিরকম, এইটা নিচে আছে, তাহলে তার যদি আমি প্রতিবিম্ব নিই তাহলে এইচটা কি উপরে চলে গেল, বুঝলে বিষয়টা? এই COOHটা উপরে আছে, তাহলে এর যদি প্রতিবিম্ব নিই তাহলে COOH কোথায় যাবে, নিচে যাবে। এখানে OH উপরে আছে, তাহলে এই OH প্রতিবিম্ব, তাহলে নিচে। CH3 নিচে আছে, তাহলে প্রতিবিম্ব CH3 উপরে। H উপরে আছে, প্রতিবিম্ব H নিচে। COOH নিচে আছে, প্রতিবিম্ব COOH উপরে। একই রকম ভাবে এখানেও দেখতে পাচ্ছ। তাহলে দেখো অণুটাকে আগে ঘোরালাম, সেই ঘোরানোর পরে যে অণুটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মূল অণুটার সঙ্গে একটা দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ রিলেশন তৈরি হচ্ছে। তাহলে এরকম যদি হয় তখন সেই অ্যাক্সিসটাকে আমরা বলছি পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, বা এটাকে ডিনোট করা হচ্ছে S দিয়ে। আর এইখানে এই অ্যাক্সিসটাকে এই মলিকিউলের ক্ষেত্রে বলবো S2। কেন S2 বলছি? S2 বলা হচ্ছে কারণ তুমি এটাকে 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরেছো, মোট তুমি 360 ডিগ্রি ঘোরাতে পারতে, তাই 180 ডিগ্রি ঘোরানোতে আমি অণুটাকে নিয়েছি। তার জন্য এইটাকে আমরা যেহেতু এখানটায় কাটাকাটি করলে 2 পাচ্ছি, তার জন্য এই অ্যাক্সিসটাকে বলছি S2 অ্যাক্সিস। যদি কোনো অণুর ক্ষেত্রে দেখা যায় যে 120 ডিগ্রি রোটেশনের পরে এরকম হচ্ছে, তাহলে আমরা সেই অ্যাক্সিসকে বলবো কি S3। কারো ক্ষেত্রে যদি দেখা যায় 60 ডিগ্রি অন্তর অন্তর হচ্ছে, তাহলে সেখানে বলবো কি S6। এরকম ভাবে অ্যাক্সিসগুলোর নাম্বারিং করা হয়। তাহলে আমরা প্রতিসাম্যের 3খানা উপাদান আলোচনা করলাম। এবার দেখো এই প্রতিসাম্যের উপাদানগুলো কেন প্রয়োজন, কিসের জন্য আমরা এখানে আলোচনা করলাম। কারণ এই কম্পাউন্ডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অপ্রতিসম অণু আর একটা হচ্ছে প্রতিসম অণু। তাহলে অপ্রতিসম অণু, অপ্রতিসম অণু বলতে আমরা বুঝবো যে অণুর মধ্যে এই প্রতিসাম্যের উপাদানগুলি অনুপস্থিত থাকবে তাদেরকে বলা হচ্ছে অপ্রতিসম অণু। তাহলে যে অণুর মধ্যে প্রতিসাম্যের উপাদানগুলি অনুপস্থিত থাকে তাকে অপ্রতিসম অণু বলা হয়। এই তিনটার মধ্যে কোনোটাই থাকা চলবে না। তিনটার মধ্যে যদি কোনো একটা থেকে যায় তখন সেই অণুকে আমরা বলবো প্রতিসম অণু। প্রতিসম অণু। তাহলে কখন বলবো প্রতিসম অণু? যে অণুর মধ্যে প্রতিসাম্যের কোনো একটা উপাদান উপস্থিত থাকবে সেই অণুকেই বলবো আমরা প্রতিসম অণু। যে অণুর মধ্যে প্রতিসাম্যের কোনো একটি উপাদান উপস্থিত থাকে তবে তাকে প্রতিসম অণু বলা হয়। বুঝতে পারলে? তাহলে প্রতিসাম্য
তল, প্রতিসাম্য কেন্দ্র এবং পরিবর্ত প্রতিসাম্য অক্ষ যদি কোনোটাই না থাকে তবে সেই মলিকিউলকে বলবো অ্যাসিমেট্রিক মলিকিউল বা অপ্রতিসম অণু। আর যদি তিনটে উপাদানের মধ্যে কোনো একটা উপাদান অণুর মধ্যে উপস্থিত থেকে যায় তখন সেই অণুকে বলবো আমরা সিমেট্রিক মলিকিউল বা প্রতিসম অণু। এবার দেখো আমরা যৌগের আলোক সক্রিয়তা সম্বন্ধে একটু আলোচনা করব, যে কোন যৌগটা আলোক সক্রিয় আর কোন যৌগটা আলোক নিষ্ক্রিয়। এই প্রতিসাম্যের উপাদান আমরা সাধারণত একদম সাধারণ কথাটা বলছি, সব ক্ষেত্রে নয়, সাধারণত দেখা যায় যে অপ্রতিসম অণুগুলো আলোক সক্রিয় হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তা সেইগুলো আমরা আলোচনা করব যে আলোক সক্রিয় অণু কোনগুলি। তাহলে আলোক সক্রিয় অণু, মাথায় রাখবে যদি কোনো অণুতে একটি মাত্র স্টিরিও কেন্দ্র থাকে, অর্থাৎ একটাই কার্বন আছে যে কার্বনের সঙ্গে চারটে পৃথক গ্রুপ যুক্ত আছে, সেই অণু সর্বদা আলোক সক্রিয়। চোখ মুখ বুঝে বলে দিবে। তাহলে কি বলছি, কোন অণুতে একটি স্টিরিও কেন্দ্র উপস্থিত থাকলে অণুটি সর্বদা আলোক সক্রিয় হবে। আর একটা স্টিরিও কেন্দ্র থাকলে সেই অণুর মধ্যে কিন্তু প্রতিসাম্যের উপাদানও থাকে না। মাথায় রাখবে, প্রতিসাম্যের উপাদান এক্ষেত্রে অনুপস্থিত, প্রতিসাম্যের উপাদান এক্ষেত্রে অনুপস্থিত। যেমন ধরো আমরা ল্যাকটিক অ্যাসিড, এটার ক্ষেত্রে দেখো একটা স্টিরিও কেন্দ্র এবং চারটে গ্রুপই আলাদা, তার জন্য বলছি কি এটা কিন্তু আলোক সক্রিয় যৌগ। এবং তোমরা আরেকটা জিনিস শিখে রাখবে, ক্লাস 11 আমি বারবার বলেছি যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলি কি ওয়েজ পদ্ধতি। এই যে লেখার যে পদ্ধতি এটাকে বলা হয় ওয়েজ পদ্ধতি। এর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের পদ্ধতি জানা খুব দরকার, ক্লাস 11-12 লাগে, সেটা হচ্ছে ফিশার পদ্ধতি। তো এটাকে যদি আমরা ফিশারে নিয়ে যেতে চাই তাহলে এই চারটে কার্বন, একটা কার্বনের চারটে যোজ্যতা 1 2 3 4, তাহলে সেই চারটে যোজ্যতাকে আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে এই স্টিরিও কেন্দ্রটা এখানে এই পয়েন্টটা বোঝাচ্ছে, এবং এই ওপরে নিচে যে দুটো আছে, ভালো করে বুঝবে, ওপরে নিচে যে দুটো আছে সেগুলো কিন্তু ওপরে নিচেই আমি দিয়ে দিচ্ছি। একটা উপরে CH3, এখানে H, ওপরে নিচে আমি দিয়ে দেব। এবার এই মলিকিউলটার ক্ষেত্রে দেখো অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এই ধারে আছে, আর অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন কোন ধারে নাই? এই সাইডটায় নাই, এই সাইডটা যে ধারে স্টিরিও কেন্দ্রটা আমি মার্ক করেছি, স্টিরিও কেন্দ্রের কথাটা মুছে দিই। তাহলে এই সাইডটাকে আমরা বলবো যে ধারে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নাই, সেটাকে বলছি ক্যাভিটি, সেটাকে বললাম ক্যাভিটি। এবার দেখো এই ক্যাভিটিটা কোন দিকে আছে, তোমার দিক থেকে যদি দেখো ক্যাভিটিটা কিন্তু বাম হাতে আছে, লেফটে। এই বাঁ দিকে আছে বলে সব সময় এই ফিশারে যাওয়ার জন্য তোমরা কি করবে, এই অ্যাবভ দ্য প্লেন যে মলিকিউলটা আছে সেই অংশটাকে, অ্যাবভ দ্য প্লেন যে গ্রুপ থাকুক বা অ্যাটম থাকুক, যে ক্যাভিটি আমার বাম দিকে পড়েছে তার জন্য আমি এটাকে বাম দিকে লিখে দিলাম, আর বাকিটাকে তাহলে আমরা COOH টাকে ডান দিকে লিখে দিলাম। কি বললাম বুঝতে পারলে? দেখো এটাকে আমি যদি এরকম ভাবে দেখাতাম,
তাহলে এটাকে আমি কিভাবে ফিশারে নিয়ে যাব? তোমরা জানো, অনেকেই, সবাই জানো, ছিলে। দেখো, ওপর নিচ করে নিলাম স্টিরিও কেন্দ্র, তাহলে ওপরে CH3 নিচে H। তাহলে এবার ক্যাভিটি কোন দিকে? রাইট, ডান দিকে আছে। তাহলে ডান দিকে থাকলে এই অ্যাবাভ দা প্লেন যে গ্রুপটা, অ্যাবাভ দা প্লেন কে? OH, তাহলে OH টা বসিয়ে দাও ডান দিকে, আর COOH গ্রুপটাকে বসিয়ে দাও বাম দিকে। তার মানে তুমি সবসময় লক্ষ্য রাখবে ক্যাভিটি কোন দিকে। যেদিকে ক্যাভিটি তোমার অ্যাবাভ দা প্লেনের গ্রুপটা সেই ধারে বসাবে, আর বিলো দা প্লেনের গ্রুপটা তার বিপরীত দিকে বসাবে। এটা হচ্ছে সহজ নিয়ম। এটাকে আরেকভাবেও করা যায়, সেটা আমরা এখন করছি না, কারণ কি ফালতু আমাদের কনসেপ্ট গন্ডগোল হবে, বেশি ভাবতে হবে, ভাবার কোনো দরকার নাই। যা শিখে দিলাম এটা দিয়ে করবে সমস্ত মলিকিউল। সহজেই তোমরা OH থেকে এই ফিশার প্রজেকশনে নিয়ে যেতে পারবে। তাহলে আগে কি হিসাব করবে? ওপর নিচে যেটা আছে সেটা ওপর নিচে বসাবে, তারপরে দেখবে ক্যাভিটি কোন দিকে আছে। ক্যাভিটি যেদিকে থাকবে, বাম দিকে থাকলে বা ডান দিকে থাকলে, যেধারেই থাকুক, তাহলে ক্যাভিটি হচ্ছে যেধারে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নাই তার বিপরীতে আমরা ক্যাভিটি বলছি। ক্যাভিটি যেধারে থাকবে, বাম দিকে থাকুক বা ডান দিকে থাকুক, অ্যাবাভ দ্য প্লেনে যে গ্রুপ বা মলিকিউলটা থাকছে সেটাকে ক্যাভিটি যে ধারে আছে সেই ধারের সাপেক্ষে বসিয়ে দিলে। তাহলে আমরা দেখলাম কি, এখানে ক্যাভিটি বাঁ দিকে আছে, তার জন্য অ্যাবাভ দ্য প্লেনের OH বাঁ দিকে বসলো। এখানে ক্যাভিটি ডান দিকে আছে তোমার দিক থেকে, তাহলে অ্যাবাভ দ্য প্লেনের OH ডান দিকে বসানো হয়েছে। তাহলে আলোক সক্রিয় অণু এটা হচ্ছে, কারণ এখানে কোনো প্রতিসাম্যের উপাদান নাই। বুঝতে পারলে? এবং একটাই কারণ। কিন্তু যদি একাধিক স্টিরিও কেন্দ্র থাকে তখন কিন্তু অণুটা আলোক সক্রিয় কি সক্রিয় নয় সেটা আবার দেখতে হবে তার মধ্যে প্রতিসাম্যের উপাদান আছে কিনা। তাহলে 2 নম্বর হচ্ছে একাধিক স্টিরিও কেন্দ্র উপস্থিত থাকলে, একাধিক স্টিরিও কেন্দ্র উপস্থিত থাকলে অণুটির আলোক সক্রিয়তা প্রতিসাম্যের উপাদানের উপর নির্ভর করে। প্রতিসাম্যের উপাদান কোন ধারে আছে, প্রতিসাম্যের উপাদান আছে কি নাই তার উপর নির্ভর করে। যেমন ধরো আমি এরকম একটা মলিকিউল তোমাকে দিয়ে দিলাম, তাহলে এই মলিকিউলটা আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয় সেটা কিভাবে বুঝবো? দেখো, আগে আমরা OH থেকে ফিশারে নিয়ে যাই। তাহলে এখানে আমার কাইরাল কার্বন বা স্টিরিও কেন্দ্র আছে দুখানা। দেখো এই কার্বনেও 4টে পৃথক গ্রুপ, 1 2 3, গোটাটা মিলে 4। এই কার্বনেও 4টে পৃথক গ্রুপ, 1 2 3, গোটাটা মিলে 4। এখন দুটো আছে বলে আমরা এরকম ডাবল ক্রস করে দিলাম, ডাবল ক্রস করে। তাহলে এটাকে আমি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটাকে 4 নম্বর কার্বন বললাম। তাহলে এটা হচ্ছে 2 নম্বর কার্বন আর এটা হচ্ছে 3 নম্বর কার্বন। তা এখন লক্ষ্য করো, এই 2 নম্বর কার্বনে CH3 উপরের দিকে লিখে দিলাম, কোনো অসুবিধা নাই। এবার ক্যাভিটিটা কোন দিকে? বাম দিকে। তাহলে অ্যাবাভ দা প্লেনে কে আছে? H, তাহলে বসলো বাম দিকে এখানে OH। এই CH3টা প্লেনে আছে, তার মানে এটা বসে যাবে নিচে। এখানে ক্যাভিটি কোন দিকে? ওই একই বাম দিকে।
তাহলে বাম দিকে যদি হয় তাহলে অ্যাবাভ দ্য প্লেনে কে আছে, OH, তাহলে সেটা বসলো এইদিকে, এইচ বসলো এইদিকে। তাহলে দেখো এই অণুটায় কিন্তু কোনো তল টল নাই, দেখতে পাচ্ছ কোনো প্রতিসাম্য তল আছে, কোনোভাবে ভাগ করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে। তাহলে এই যৌগটাকে আমরা বলবো আলোক সক্রিয়। কিন্তু যদি আমি এইভাবে নিই, তাহলে এই যৌগটা আলোক সক্রিয় কি নিষ্ক্রিয় সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো ফিশারে নিয়ে যাই, ফিশারে নিয়ে গেলে খুব সুবিধা। তাহলে উপরে CH3, তাহলে ক্যাভিটি এখানে ডান এই বাম দিকে, তাহলে OH-টা বাম দিকে, H-টা ডান দিকে, CH3-টা নিচে লিখলাম, ক্যাভিটি বাম দিকে ক্ষেত্রেও, তাহলে OH-টা এখানে, H-টা এখানে। তাহলে দেখো এই অণুটার মধ্যে কিন্তু একটা কাল্পনিক তল দিয়ে ভাগ করা যাচ্ছে। তুমি এইভাবে একটা তল কল্পনা করো। দেখো এই তলটা কি করছে, মলিকিউলটাকে দুটো ইকুয়াল হাফসে ভাগ করে নিচ্ছে। এখানেও দেখো আছে, সেটা এখানে আরো ভালো বোঝা যাচ্ছে স্পষ্ট, তার জন্য ফিশারের গুরুত্বটা বেশি। তাহলে এইখানে যে তলটা থাকছে, তাহলে এই তলটাকে আমরা কি বলি, সিগমা তল। তাহলে এই যৌগটায় যেহেতু সিগমা তল চলে আসলো, তার জন্য এই যৌগটাকে বলবো আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয়, তার জন্য কথাটা লিখেছি যে একাধিক স্টিরিও কার্বন উপস্থিত থাকলে, স্টিরিও কেন্দ্র থাকলে অণুটির আলোক সক্রিয়তা প্রতিসাম্যের উপাদানের উপর নির্ভর করে। প্রতিসাম্যের উপাদান নাই, সক্রিয়। প্রতিসাম্যের উপাদান আছে, আলোক নিষ্ক্রিয়। বুঝতে পারলে? এবং মাথায় রাখবে এই জাতীয় যৌগকে, যেগুলো একাধিক স্টিরিও কেন্দ্র থাকা সত্ত্বেও আলোক নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সেই যৌগকে আর একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় মেসো যৌগ। এই যৌগগুলোকে বলা হচ্ছে মেসো যৌগ। তাহলে মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড বলতে বুঝছি যে স্টিরিও কেন্দ্র থাকবে কিন্তু প্রতিসাম্যের উপাদান থাকার জন্য সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন সেগুলোকে বলবো মেসো যৌগ। দেখো আর একটা একটু শিখিয়ে রাখি, পরে কাজে লাগবে, যদিও নতুনত্ব কিছু নাই। তাহলে এটা কি, আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? দেখো আমি ফিশারে নিয়ে যাই, ফিশারটা আঁকার জন্যই আমি লিখলাম উদাহরণটা। তাহলে এই CH3-টা প্লেনে আছে, এইটা আমার ক্যাভিটি, সেটা দেখতে পাচ্ছ বাম দিকে আছে, তাহলে OH-টা অ্যাবাভ দ্য প্লেনের জিনিসটা বাম দিকে, H-টাকে ডান দিকে লিখলাম। আর এই CH3-টা প্লেনে আছে, তাহলে নিচে লিখলাম। এবার এই কার্বনের ক্ষেত্রে ক্যাভিটিটা কিন্তু ডান দিকে, তাহলে অ্যাবাভ দ্য প্লেনে যেটা আছে সেটা চলে গেল ডান দিকে, এটা বাম দিকে। কি বললাম বুঝতে পারলেন? তাহলে এটা প্লেনে লিখলাম, ক্যাভিটিটা বাম দিকে, তার জন্য অ্যাবাভ দ্য প্লেনেরটা বাম দিকে, বিলো দ্য প্লেনেরটা ডান দিকে। এখানে ক্যাভিটিটা ডান দিকে, তার জন্য অ্যাবাভ দ্য প্লেনেরটা ডান দিকে, বিলো দ্য প্লেনেরটা বাম দিকে। তাহলে দেখো এই মলিকিউলটার এই মলিকিউলটা কিন্তু একই মলিকিউল, লেখার পদ্ধতি আলাদা করেছি। তাহলে এটাও হচ্ছে আলোক নিষ্ক্রিয় মেসো যৌগ। তাহলে মেসো যৌগ বলতে বুঝছি যদি কোনো অণুর মধ্যে প্রতিসাম্যের উপাদান থাকে এবং স্টিরিও কেন্দ্রও থাকে এবং প্রতিসাম্যের উপাদানের উপস্থিতির জন্য যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, তখনই তাকে আমরা মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড বলছি। আর দেখো এই আলোক সক্রিয়তার আরেকটা বিষয় বলি, 3 নম্বর, অনেক অণু আছে যেখানে দেখা যায়
স্টিরিও কেন্দ্র নাই, তা সত্ত্বেও যৌগটা আলোক সক্রিয় হতে পারে। স্টিরিও কেন্দ্র না থাকলেও আলোক সক্রিয়তা প্রদর্শন করে। কোন ক্ষেত্রে? যেমন আমাদের উদাহরণ তোমাদের বইয়ে দেখবে ডাইন কম্পাউন্ডের ক্ষেত্রে দেওয়া আছে। ডাইন কম্পাউন্ড মানে দুটো ডাবল বন্ড, তাহলে মাঝের কার্বনের কিন্তু 4টে বন্ড হয়ে গিয়েছে, তাহলে এই কার্বনের দুটো বাকি আছে, এই কার্বনের দুটো বাকি আছে। এখানে বিশেষ বৈশিষ্ট্য মাথায় রাখবে, এই কার্বনের যে দুটো যোজ্যতা সে দুটো যদি প্লেনে থাকে, এই বোর্ড বরাবর তলে থাকে, তাহলে এই প্রান্তের কার্বনের একটা যোজ্যতা উপরের দিকে থাকবে, একটা যোজ্যতা নিচের দিকে থাকে। এটা ডাইনের বৈশিষ্ট্য। তাহলে একটা যোজ্যতা উপরে থাকছে, একটা যোজ্যতা নিচের দিকে থাকছে। যে কোনো একটা প্রান্তে তুমি উল্টোটাও দেখাতে পারো, এই প্রান্তের কার্বনের যোজ্যতা দুটো যদি প্লেনে দেখাও, তাহলে এই প্রান্তের কার্বনের যোজ্যতা দুটো একটা প্লেনে দেখাবে, একটা অ্যাবভ দা প্লেনে দেখাবে, একটা বিলো দা প্লেনে দেখাবে। তা ডাইন যৌগগুলো দেখো কোনো কিন্তু স্টিরিও কেন্দ্র নাই। স্টিরিও কেন্দ্র হতে গেলে তো 4টে গ্রুপ আলাদা থাকতে হবে, এখানে তো 4টে গ্রুপ আলাদা কোনো কার্বনই নাই। এর ক্ষেত্রে 1 2 3, এক্ষেত্রে 1 2 3টে করে গ্রুপ পাচ্ছি। এই কার্বনের তো দুটো করে গ্রুপ আছে, 4টে যোজ্যতা ভিন্ন গ্রুপ দ্বারা কখনোই পরিপৃক্ত হবে না। কিন্তু তা সত্ত্বেও মাথায় রাখবে, যদি এরকম থাকে মলিকিউলে, ধরো এখানে আমি HCH3 দিলাম আর এখানে CH3H দিলাম, তাহলে দেখো এই মলিকিউলটাকে তুমি কখনোই কোনো তল দিয়ে ভাগ করতে পারছো না। তুমি এই বরাবর বোর্ড বরাবর যদি তল কল্পনা করো, তাহলে এই এইচটা কোথায় আছে? এই এইচটা এরকম উপর ধারে আছে, আর এই CH3টা নিচের ধারে আছে। তাহলে এই বরাবর মলিকিউলটা কিন্তু দুটো ইকুয়াল হাফসে ভাগ হচ্ছে না। তাহলে এধারটাও যেরকম ভাগ হচ্ছে না, সিমিলারলি তুমি যদি তলটাকে এইভাবে কল্পনা করো, মানে এইটাকে নিয়ে তল কল্পনা করো, তখন কি দেখবে এটাও ইকুয়াল হাফসে ভাগ হচ্ছে না, এখানে CH থেকে এইচ। তাহলে এরকম যদি দুই প্রান্তেই পৃথক গ্রুপ থাকে, তাহলে সেই যৌগ কিন্তু আলোক সক্রিয়, কারণ এখানে প্রতিসাম্যের উপাদান নাই, তার জন্য এটাকে বলছি আলোক সক্রিয়। কিন্তু যদি এই করে দাও, ধরো এখানে CH3, এখানেও CH3 দিয়ে, এখানে ধরো CH3H দিয়ে, তাহলে এই প্রান্তটা ভাগ হলো না ঠিক। এই বরাবর তুমি তল কল্পনা করো, তাহলে দেখো এইখানে কিন্তু দুটো ইকুয়াল গ্রুপস হয়ে যাচ্ছে, সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে একটা প্রান্তে যদি দুটো সমান গ্রুপ দিয়ে দাও ডাইন কম্পাউন্ডের ক্ষেত্রে, তখন সেটা আলোক নিষ্ক্রিয় হবে।